ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের বীমা খাত আস্থার সংকট আর দুর্বল নিয়ন্ত্রণের দুষ্ট চক্রে আবদ্ধ। রাজনৈতিক বিবেচনায় অতিরিক্ত বীমা কোম্পানির অনুমোদন, অকার্যকর নিয়ন্ত্রণ এবং দাবি নিষ্পত্তিতে ব্যর্থতার চিত্র আস্থাহীনতাকে প্রকট করে তুলেছে। কয়েকটি বীমা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও আছে। দর্শক, এসব নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয় বীমা খাতের অনিয়ম ঠেকানোর উপায় কি। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত ইসলামী ব্যাংক তালিখাতায়। শুরুতেই সৈয়দ শাহরিয়ার আহসান, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। যেমনটি আমরা আসলে বলছিলাম, আজকে আমাদের একটা অনুসন্ধানী প্রতিবেদনে গিয়েছে কন্টিনেন্টাল যে ইন্স্যুরেন্স আছে সেটি নিয়ে। সেখানেও বেশ কিছু জালিয়াতি তথ্য উঠে এসেছে এবং আর্থিক খাতের যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বীমা শিল্পের ভূমিকা হওয়ার কথা ছিল, যে মানুষের ঝুঁকি কমানো, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করা, কিন্তু তার বিপরীত চিত্র কেন ফুটে উঠেছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ডিভিসি কর্তৃপক্ষকে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার। তো আপনি রাইটলি বেশ কিছু পয়েন্ট বলে দিয়েছেন যে বীমা খাত যেখানে মানুষের আস্থার এবং একটা অর্থনীতিতে গতিশীলতা আনার জন্য ভূমিকা রাখবে, সেই পরিপ্রেক্ষিতে বীমার সৃষ্টি। কিন্তু নানা রকম অনিয়ম এবং বীমা খাতকে গুরুত্ব না দিয়ে বীমা খাতকে যেই তুলনায় গুরুত্ব পাওয়ার কথা, তার যেই অর্থনীতিতে তার যে ভূমিকা এবং সামাজিক কর্মক্ষেত্রে সরকারের অনেক সামাজিক দায় দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে আপনার সরকারকে নানানভাবে সে সহায়তা করতে পারে এবং দেশের লোককে আপনার বলবো চ্যারিটি কিংবা রিলিফের উপরে ডিপেন্ডেন্ট না করে একজন কি বলবো নাগরিক হিসাবে মানে আমি বলবো আত্মনির্ভরশীল মানুষ হিসাবে চলার করতে পারে। তো এর জন্য বীমার গুরুত্বটাকে আগে বুঝতে হবে। সেই গুরুত্ব বুঝে আমাদেরকে যোগ্য জায়গায় যে লোকগুলো বসানো দরকার সেটা বসাতে হবে। বীমার সেক্টরে অনেক কাল ধরে অবহেলিত থাকার জন্য বীমা সেক্টরে আপনার সেই রকম ভাবে দক্ষ জনবলের সৃষ্টি হয়নি। দক্ষ জনবল না থাকার জন্য তারা বীমাকে লোকের কাছে বীমার প্রয়োজনীয়তা তুলে ধরতে পারছে না এবং এর জন্য ব্যর্থতা রয়েছে। এছাড়া যারা পলিসি মেকিং এ আসছেন, তারাও আসছেন কোনো কারো আশীর্বাদ পুষ্ট হয়ে এই লাইনে আপনার নাই, তার অভিজ্ঞতা নাই, তাকে বসিয়ে দেওয়া হচ্ছে পলিসি মেকিং এ। এবং যেটা রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আমাদের বাধ্যতামূলকভাবে 50% রিইন্স্যুরেন্স করতে হয়। তো সেইখানেও যদি দক্ষ জনশক্তি না থাকে, তাহলে তো আমরা বীমা খাতের যে মানে ভাবমূর্তি সেটা ধরে রাখতে পারবো না অল্প কিছু লোক মিলে। কারণ তারা যখন ক্লেম সেটেলমেন্টে দেরি করবে, বীমা খাতের ভাবমূর্তিটা ফেরত আসবে সেই সময় যখন বীমা খাত যথাযথভাবে লোকের একটা যখন পলিসি দিয়ে তাকে অ্যাসুরেন্স দিচ্ছে এবং যখন এটা অ্যাট দি টাইম অফ হিজ ডিফিকাল্টিস সে সেটা সেটেল করছে উইথ হিজ ফুল স্যাটিসফ্যাকশন, তখনই সে একজন স্যাটিসফাইড ক্লায়েন্ট হয়ে আরো 10 জনকে বলবে। সুতরাং বীমা নেওয়ার সময় লোকটাকে বুঝাতে হবে আপনার এই কাভারেজ আছে, সুতরাং আপনি এই অসুবিধা এই জিনিসগুলো পেতে পারেন। এখন সেই জিনিসটা করতে হবে এবং এই জিনিসটাকে করতে হবে কাদের? যারা পলিসি মেকিংয়ে রয়েছে, আমাদের রেগুলেটরে রয়েছে, তারা দক্ষ জনবল তৈরি করতে হবে এবং রেগুলেটরেও যেই সব লোকজন রয়েছে তারা আমার ইন্স্যুরেন্স অ্যাক্ট সম্বন্ধে কতখানি অবহিত, শুধু ইন্স্যুরেন্স অ্যাক্ট আমাদের বাংলাদেশি কনটেক্সটে জানলে চলবে না। এখানে আমার সহকারী আলোচক রয়েছেন ভাই, যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ। তো এই জায়গাগুলোতে আপনার ইন্স্যুরেন্সের রিলেটেড লোককে নিতে হবে এবং হি মাস্ট বি এন অনেস্ট এবং আপনি করণীয় বিষয়টা তুলে ধরেছেন। করণীয় বিষয়ে আমরা পরবর্তীতে যাবো। আর আপনার কাছে আমরা একটু ব্যারিস্টার এম মাসুম, আপনার কাছে আমরা একটু আসতে চাই, একটু কারণ অনুসন্ধানের বিষয়টা জানতে চাই, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। সেটা হচ্ছে মানে যেটা বলছিলাম যে ইন্স্যুরেন্স যেখানে আসলে বীমা খাত যেখানে অর্থনৈতিক নিশ্চয়তার একটা স্তম্ভ হওয়ার কথা, জনগণের আস্থা তৈরি করার কথা, তার বিপরীত চিত্র আমরা আসলে দেখতে পাই। কারণগুলো কি মনে হয় আপনার কাছে, আপনার দৃষ্টিতে?
ধন্যবাদ আপনাকে। আসলে আমার সহ আলোচক অলরেডি কিন্তু ইলাবোরেট কিন্তু এক্সপ্লেন করেছে, বাট তারপর আমি তার সাথে ইন এডিশন আরো কিছু রিজনিং। ধরেন আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টর, আপনি যদি দেখেন যে পেনিট্রেশন টু জিডিপি, যেটা পাশের দেশ যদি আপনি ইন্ডিয়াকেও ধরেন সেখানে 4%-এর অ্যাবভ আছে, অথচ বাংলাদেশে অনলি এটা 0.05, মানে 1%-এরও হাফ। তার মানে যে সিচুয়েশনটা, যে আমাদের প্র্যাকটিক্যালি আমাদের যেই অবস্থা সেটা যেই বোঝার আর কিন্তু বাকি থাকে না। কিন্তু এখানে এইটা হওয়ার কারণটা কি? এটা মেইনলি যেটা হলো যে আমাদের কনফিডেন্সটা, যে ইন জেনারেল জনসাধারণের কাছে যে ইন্স্যুরেন্স নিয়ে যে এইটার যে একটা ভালো দিক আছে এবং ইন্স্যুরেন্স সেক্টর বলে যে একটা সেক্টর আছে, এটা আমার মনে হয় যে গভর্নমেন্ট সেইভাবে যেভাবে আলোকপাত করার কথা সেভাবে আলোকপাত করে না। এবং সেটা আপনি কিভাবে বুঝবেন? এই যে ধরেন আমাদের একটা ইকোসিস্টেম ডেভেলপ করার কথা, ধরেন আপনার ব্যাংকিং সেক্টর, যেটা মানি মার্কেট, এখানে লিজিং এবং ব্যাংকস, এখানে দেখেছেন আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় প্রায় 2 ইয়ার্সে একটা হিউজ আপনার রিফর্মের কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো রিফর্মের কথা এই ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে শুনিনি। কিন্তু ক্যাপিটাল মার্কেটও আমরা দেখেছি একটা হিউজ রিফর্মের কথা হয়েছে, কিন্তু ব্যাংকিং সেই খাতে হয়েছে। রিফর্মের কথা হয়েছে, কিন্তু সেইটাই হলো আমার কথা, যে ইন্স্যুরেন্স সেক্টর কি তাহলে কি গভর্নমেন্ট এটা নিয়ে কোনো চিন্তা করে না? যদি চিন্তাই করতো তাহলে আপনি ধরেন আমাদের এখানে 82 ইন্স্যুরেন্স কোম্পানিজ, এই 82 ইন্স্যুরেন্স কোম্পানিজ কি আমার এখানে প্রয়োজন এই ছোট্ট একটা 460 বিলিয়নের একটা ইকোনমিতে? যেখানে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমি দেখছি যে অনলি 58 বা 57 আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, মালয়েশিয়ার মতো বা আমাদের আশেপাশে যাদের সবারই আপনার 35-এর ভিতরে ইন্স্যুরেন্স কোম্পানিজ। তাহলে আমার দেশে এত বেশি কেন? কারণ এটা হলো অনলি বিকজ দি পলিটিক্যাল কনসিডারেশন এটা দেওয়া হয়েছিল। এরপরে যে অ্যাকাউন্টেবিলিটি মেকশিওর করার কথা ছিল, সেই অ্যাকাউন্টেবিলিটি মেকশিওর করে না। এখানে ধরেন আপনি যা ইচ্ছা তা করছেন। এই যে ধরেন ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 বা ইডরা 2010, যে এই যে আইনের, সেই আইনের যে আপনার ইমপ্লিকেশনটা, সেই আইনের ইমপ্লিকেশনটাও তো করছেন না। ধরলাম আমি আপনার 2025-এর আগে, যেটা আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল তখন, না হলে তাদের উপরে প্রেশার ছিল। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে কি আপনি দেখেছেন সেই সময় যে তাদেরকে এই 2010-এর যে আমাদের আইনের যে বাধ্যবাধকতা, যেমন ধরেন এক ফ্যামিলি থেকে 10%-এর বেশি থাকতে পারবে না, এক ফ্যামিলি থেকে দুজনের বেশি বোর্ডে থাকতে পারবে না, একটি বোর্ড হবে, 6 মেম্বার আসবে হলো স্পন্সর শেয়ার হোল্ডার, 6 আপনার ওই যে অর্ডিনারি শেয়ার হোল্ডার, আর 3 হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এই যে যে বোর্ডের আইনের যেই বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা আপনি দেখেছেন? আপনি যদি লিস্টেড না হন 3 ইয়ার্সের মধ্যে, আপনাকে ইচ ডে 5,000 করে আপনাকে ফাইন ইম্পোজ করতে হবে, মানে দিতে হবে। সেটা কি আপনার আপনার যে এই যে ক্লেম সেটেলমেন্ট, এইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা দেখি যে মোরলেস সবাই, সব দেশে সেটা হলো 98%। আমি রিসেন্টলি দেখে আপনার একটা ডাটা দেখছিলাম, যেটা হলো সেপ্টেম্বর পর্যন্ত ডাটা। সেই ডাটাতে দেখাচ্ছে একটা থেকে লাইফ এবং নন লাইফে এক জায়গায় হলো 35%, আর একটা হলো 7.5%-এর মতো, যেটা হলো সেটেলমেন্ট 9 মান্থে। তাহলে যদি এই হয় সিচুয়েশন, তাহলে মানুষ কোথায় যাবে? আর এটা তো হলো সেফটি নেট। আর এই সেফটি নেট যদি সোশ্যাল সিকিউরিটি যেটা দিয়ে দেওয়ার এই ইন্স্যুরেন্স সেক্টর, একটা মানুষ যে কোনো সময় অসুস্থ হবে, কিন্তু তার যদি একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাহলে তো তাকে অ্যাট এ টাইম এতগুলি টাকা দেওয়ার অবস্থা থাকে না, বা সরকারও এটা দিতে পারে না। এইটাই তো কাজ হলো ইন্স্যুরেন্স সেক্টর, সেই কাজটা প্রপারলি করতে পারছে না। এবং সেটাও যদি আপনি দেখেন, এই যে 82 ইন্স্যুরেন্স কোম্পানিজ, এই কোম্পানিজগুলি তারা কোথায় ইনভেস্ট করবে, কোথায় টাকা রাখবে, সেইটাও তো ঠিকভাবে করছে না। ধরেন তারা যে ব্যাংকিং বা লিজিং কোম্পানিগুলিতে টাকা রাখবে, এখন তারা এমন জায়গায় টাকা রাখবে যেই ব্যাংকটা বন্ধ হয়ে যাবে, অথবা যেই লিজিং কোম্পানিটা বন্ধ হয়ে যাবে সেখানে টাকা রাখবে। অথবা ধরেন শেয়ার মার্কেটে যেখানে ইনভেস্ট করবে, যেই কোম্পানিগুলি ধরেন বন্ধ হয়ে যাবে বা যেখানে বন্ধ হয়ে গিয়েছে, এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে। আপনি এখন একমাত্র যেটা তাদের অপশন, সেটা হলো ট্রেজারি বিল বা বন্ড। আপনি ল্যান্ড কিনতে গেলে দেখা যায় যে 100 কোটি টাকার ল্যান্ড তারা 500 কোটি টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে। এই যে যে অরাজকতা, এই যে যে ইরেগুলারিটিস, এইটা দেখার কেউ নাই। এই যে যে ইডরার যে রুলস বা ইডরার যে করণীয়,
ইডরা নিজেই তো থেকে আমরা সেই এগুলোকে ইডরার legalize কথাতে করে আসলে দিচ্ছে। আসতে চাইছিলাম, আমরা সেখানে আসবো। সেটা আসলে করণীয় বা আসলে প্রতিষ্ঠানটির কাজটাই বা কি, আমরা সেটা নিয়ে আলোচনা করবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। আপনারা থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় বীমা খাতের অনিয়ম ঠেকানোর উপায় কি। আমরা সৈয়দ শাহরিয়ার হাসান, আপনার সাথে আমরা আলোচনায় যাবো, কিন্তু তার আগে ব্যারিস্টার এম মাসুম, বিরতির আগে আপনি যেখানে বলছিলেন যে ইডরা যেটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তাহলে আসলে তাদের ভূমিকা বারবার কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে? তাদের কি পরিচালনা পর্ষদের ব্যর্থতা, নাকি তাদের আসলে সদিচ্ছার অভাব, নাকি রাজনীতিকরণ সেখানেও আছে? অনেকগুলি রিজনিং, বাট মোস্টলি আমার কাছে যেটা মনে হয়, যারা ধরেন ইন্স্যুরেন্স সেক্টরে যারা ওনারশিপে থাকে, মোস্টলি তারা হলো ব্যাংকিং সেক্টরে দেখা যায় তাদের ছেলে মেয়ে বা বিভিন্ন জনরে যাদের ব্যাংকিং সেক্টরে তাদের ওনারশিপটা আছে। এবং এই যারা এই পরিচালন ম্যানেজমেন্টে যারা থাকে বা বোর্ডে যারা থাকে, এদের অনেক পাওয়ারফুল লোকজন, এবং মোস্টলি দেখা যায় তারা তাদের পছন্দ মতো এই ইডরার যেই আপনি যদি হাইরার্কিতে দেখেন, ওই হাইস্ট পোস্ট জায়গায় তাদের পছন্দ মতো লোক আনে, এবং যদি কেউ তাদের অ্যাগেনস্টে যায় তাহলে তাকে তার চেয়ার রাখতে পারে না। এইটা মানে হলো যে ওই যে হাইরার্কির ইভেন যে তাদের যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারও অনেক কম, যার ফলশ্রুতিতে তারা সেইভাবে লুক আফটার করতে পারে না, সেইভাবে মনিটর বা যেইভাবে তাদেরকে স্ক্রুটিনি করার কথা সেভাবে তারা পারে না। কিন্তু আপনি যদি দেখেন আইনে, এই 2010-এর আইনে তাদেরকে যে পাওয়ার দেওয়া আছে, যদি তারা মনে করে তারা কিন্তু লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে, সেকশন 10-এ বলা আছে। যদি তারা চায় স্পেশাল অডিট যে কোনো সময় করতে পারে, যদি তারা চায় অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, যদি এই যেই ধরনের যাদের অ্যাগেনস্টে যে এলিগেশনগুলি আসতেছে, সেই এলিগেশনগুলি তো তারা অবশ্যই একটা স্পেশাল অডিট করেই তো তাদের অ্যাগেনস্টে ক্রিমিনাল অ্যাকশন তারা নিতে পারে, অথচ তারা তো ক্রিমিনাল অ্যাকশন তাদের অ্যাগেনস্টে নিচ্ছে না। তাহলে এই যে যারা সার্ভে করছে বা এই যে যারা রেগুলার বেসিস অডিট করছে, আপনি দেখবেন ইদানিং অনেকগুলি কোম্পানি যারা লিস্টেড কোম্পানি তারা ডিভিডেন্ড দিচ্ছে, অথচ ওইদিকে তারা ক্লেম সেটেলমেন্ট করছে না, এবং ক্লেমের সেটেলমেন্টের রেট অনেক লো। তাহলে এই যে জিনিসগুলি, এগুলি তো এই রেগুলেটরি বডি তার দেখার কথা। যদি রেগুলেটরি বডি না দেখে, তাহলে তো রেগুলেটরি বডি থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে একটা স্পেসিফিকলি আপনাকে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। একটা প্রপার ইকোসিস্টেম যদি থাকে, তাহলে আপনার এই যে ধরেন মানি মার্কেট, সাথে আপনার ইন্স্যুরেন্স এবং ক্যাপিটাল মার্কেট এবং এনবিআর এবং ফাইন্যান্সিয়াল, আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি, এটা টোটালটা যদি একটা ভাবে যদি আপনি এক জায়গা থেকে যদি সমস্ত কিছু করেন, যে কোথায় কি দরকার এবং কোথায় কোন জায়গাগুলি লুপহোলসগুলি আছে সেগুলি ঠিক করা, অনলি দেন তখনই পসিবল হবে, আদারওয়াইজ এটা পসিবল হবে না। এবং এই জায়গায় আমার যে পূর্ব আলোচক, উনি খুব সুন্দরভাবে বলছিল যে এইখানে যে যারা আসছে তাদের যে ইন্টেগ্রিটির ব্যাপার, এবং তাদের যে এই আইনেও কিন্তু তাদের যে ক্ষমতাটা যে সে পারে, সেটাও কিন্তু মোটামুটি একটা সভয়েন্টি জায়গায় নিয়ে দিতে হবে। এবং আমরা জানি যে আইনটার অ্যামেন্ডমেন্ট করার কথা, সেই অ্যামেন্ডমেন্ট আমরা শুধু দেখলাম যে আপনার ইয়ের ক্ষেত্রে যে এইজের চেয়ারম্যানের এইজের ব্যাপারে সেই জায়গায় আপনার অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসছে, কিন্তু এখান এই টোটাল অ্যামেন্ডমেন্টটা কিন্তু আনতে হবে, যে এই যে কতজন ডাইরেক্টর, বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের যে সেপারেশন, কর্পোরেট গভর্নেন্সটা প্রপারলি ফলো করা হচ্ছে কিনা, এবং তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, এবং সাথে সাথে এই রেগুলেটর যারা এটার সাথে ইনভলভ প্রিভিয়াসলি ছিল, আমরা কিন্তু কাউকে দেখিনি অ্যাকাউন্টেবল এখানে হতে। এই 82 ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যেটা হবে হয়তো 30 কোম্পানি, যেটা রিজনেবলি সাউন্ড, কিন্তু বাকি যে কোম্পানিগুলো এই যে লুট করলো, এই লুটের এগেনস্টে কোনো ধরনের আমরা কিন্তু প্রতিকার বা কোনো ধরনের কিন্তু অ্যাকশন আমরা দেখিনি। সেই জন্য যারা এটার সাথে ইনভলভ ছিল তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, এবং নিশ্চয়ই এখানে তাদেরকে যারা যদি যারা স্টেকহোল্ডার্স ছিল তাদেরকে যদি আসলে দায়বদ্ধতার আওতায় আনা না যায়, আসলে কথা বলেও কোনো কাজ হবে না, দৃশ্যমান কোনো রাইট, মানে অগ্রগতি হবে না। স্পেসিফিকলি স্টেকহোল্ডারদেরকে এখানে আপনাকে নিশ্চয়ই অ্যাকাউন্টেবিলিটির নিশয় মধ্যে আনতে হবে। আপনাকে ইভেন ধন্যবাদ। রেগুলেটর আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার এম মাসুম। সৈয়দ শাহরিয়ার হাসান, আপনার কাছে আমরা একটা সবচেয়ে সূত্র জানতে চাই, সেটি হচ্ছে যে গ্রাহকের প্রিমিয়ামের টাকা কোথায় যাচ্ছে, কেন দাবি সময়মতো পরিশোধ করা হচ্ছে না, আসলে এইসবের বিরুদ্ধেই বা কেন দৃশ্যমান ব্যবস্থা আমরা দেখি না? আপনি তো দীর্ঘদিন একটা ইন্স্যুরেন্স অভিজ্ঞতা আপনার আছে। জি, এইটা দেখছেন না, যেটা সোমবাই সবচেয়ে ইয়েতে বলেছেন, যে এই সেক্টরটা যা গুরুত্ব সেটা সেইভাবে সরকারও দেয়নি, এবং অন্যান্য যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রয়েছে তারাও দেয়নি। কারণ ব্যাংক এবং এরা যারা যেভাবে রয়েছে,
সেই তারা যথাযথভাবে যেই কাজগুলি করেছে এইখানে তারা করতে পারেনি, বিকজ এইখানে যারা এসছেন উনি যেটা বললেন, হয় পলিটিক্যালি বায়াস পার্সন, আর হচ্ছে বিমা সম্পূর্ণ অনভিজ্ঞ লোকরা এখানে বসেছে। বসার ফলে ওনাদের বিমার মানে সার্কেলটা যেটা হয় কিভাবে যাচ্ছে সেই জিনিসটাও কিন্তু তারা পুরোটা অনুধাবন করতে পারেনি। এর জন্য যে আইনগুলো যে রয়েছে, আইনটা তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারেনি। প্রয়োগ করতে না পারার এক কারণ হলো তাদের এই সেক্টরের অনভিজ্ঞতা, আর দ্বিতীয়ত হলো তারা ইনফ্লুয়েন্স বাই সামওয়ান এলস। তো এইখানে আইনগুলোকে আপনার যে আইন রয়েছে সেইটারই যদি যথাযথ প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু বিমা দাবি না দিয়ে কেউ যেতে পারবে না, কারণ তার ঠিকভাবে সেই প্রিমিয়ামটা জমা হতে হবে এবং ঠিকভাবেই এটা রিইনস্যুরেন্স করতে হবে, কারণ রিইনস্যুরেন্স ছাড়া ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে বিমা দাবি নিষ্পন্ন করা সম্ভব না। এবং সেই ক্ষেত্রে আপনার করতে হবে, তারা যার সাথে রিইনস্যুরেন্স করছে তাদের রেটিং দেখতে হবে, এবং দেশীয় যে কোম্পানির সাথে 50% করা রয়েছে তারা কি অযৌক্তিকভাবে কোনো দাবি আটকে রেখেছে, ফাইলস ইয়ার্স টুগেদার পড়ে রয়েছে, কেন পড়ে থাকবে, তার জন্য যে অ্যাকাউন্টেবল, তার জন্য কিন্তু ইডরা তাদেরকে চার্জ করতে পারে কিংবা এফআইডির কাছে তাদের নামে নালিশ করতে পারে। সুতরাং এইখানে ইডরার ভিতরে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, তাদের রেসপন্সিবিলিটি তো রয়েছে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, এবং আইনের যাতে যেই পরিবর্তনগুলি, এখন দেখেন আমাদের কাছে প্রচুর পরিমাণ টাকা চলে যাচ্ছে বিদেশে, আমাদের একটা সেকেন্ডারি রিইনস্যুরেন্স কোম্পানি গঠন করা দরকার। গঠন করলে কি হবে, স্টেট ওন রিইনস্যুরারের সাথে তার একটা কম্পিটিশন হবে। কম্পিটিশন হলে গ্রাহক অতি তাড়াতাড়ি তার ক্লেমের টাকাটা পেয়ে যাবে। এছাড়া রিইনস্যুরেন্স কোম্পানি আরেকটা গ্রো করলে আমার স্কিল ম্যান পাওয়ার গ্রো করবে। স্কিল ম্যান পাওয়ার যখন গ্রো করবে তখন স্বাভাবিকভাবে সেক্টরটা আরও হয়ে যাবে। আরেকটা জিনিস হলো আপনার যেমন রিইনস্যুরেন্স কোম্পানি বললাম, ব্রোকারেজ লাইসেন্স, বিদেশি ব্রোকাররা এখান থেকে একটা পারমিশন নিয়ে কিছু সার্চ করে নিয়ে তারা করে ফেলছে। তারা আমার সাথে এবং বাইরের ইন্স্যুরেন্সের সাথে একটা যোগাযোগে সাপোর্ট করে দিয়ে একটা কমিশন নিয়ে করছে। সে ওইখানে অরিজিনালি কি রেট পেলো, আমাকে কি রেট দিল, এগুলো কিন্তু আমি ডার্কে থাকছি। তো সেই জিনিসগুলো তারা ম্যানিপুলেট করছে এবং হিউজ পরিমাণে যাই হোক না কেন, আসলে যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তাদেরকেও যদি নিয়ন্ত্রণ করা যায় এবং তারা যদি দায়বদ্ধতার আওতায় আসে, তাহলে হয়তো বিমা খাতের অনিয়ম যে ঠেকানোর উপায় আমরা বলছি সেটি হয়তো দৃশ্যমান হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা, যে পর্যন্ত সঙ্গে থাকুন।